মাছরাঙা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস টক অনুষ্ঠানের আজকের পর্বে। এই অনুষ্ঠান আগেও আপনারা দেখেছেন। সিআরআই আয়োজিত এই অনুষ্ঠানে দেশের তরুণ নেতৃবৃন্দ উপস্থিত থাকেন এবং কথা বলেন বাংলাদেশের আগামী দিনের তরুণদের সঙ্গে। আজকেও তার ব্যত্যয় ঘটবে না এবং আজকেও আগের মতোই আমাদের মধ্যে উপস্থিত আছেন সিআরআই এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে আমাদের অনেক ধন্যবাদ। খুবই আনন্দ লাগছে এই আপনাদের এই লেটস টকে আবার ফেরত এসে। স্পেশালি তরুণদের সাথে আলোচনা করতে কিন্তু খুব আনন্দ লাগে। বক্তৃতা দিতে পছন্দ হয় না, কিন্তু মত বিনিময় করতে আরও ভালো লাগে বেশি। আজকেও আমরা তরুণদের সঙ্গে মত বিনিময় করব এবং আমরা জানতে চাইব ভবিষ্যৎ নিয়ে আমাদের তরুণ নেতা কি ভাবছেন। আজকে যে প্রশ্নটিতে আপনাকে আমরা এই মতামত অনুষ্ঠান শুরু করতে চাই লেটস টক, সেটি হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ দীর্ঘদিনের যে তকমা ছিল বাংলাদেশের স্বল্পোন্নত দেশ, সেই ব্র্যান্ডিং ছুঁড়ে ফেলে আমরা এখন উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছি, যেটি একটি অসামান্য অর্জন। মুক্তিযুদ্ধের পরে আমাদের যে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম ছিল সেইখানে এই উন্নয়নটিকে আপনি কিভাবে দেখছেন? কারণ অনেকেই সমালোচনা করছেন যে এটা নাকি কাগজে কলমে উন্নয়ন হয়েছে, এটা নাকি স্ট্যাটিস্টিক্সের ব্যাপার। আপনি কিভাবে দেখছেন? এটা তো আপনার একটা অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। এরকম দারিদ্র দেশ ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসে এসেছে। এই ইউনাইটেড নেশনস তাদের এই স্ট্যান্ডার্ড যখন প্রতিষ্ঠিত করে, তারপর থেকে মাত্র 5টি দেশ এই অ্যাচিভমেন্ট করতে পেরেছে। মাত্র 5টি দেশ। বাংলাদেশ হচ্ছে প্রথম যে এই যে ইউএনএর স্ট্যাটিস্টিক্সের 3টি ভাগ আছে, 3টি মেজারে ক্রস করতে হবে। বাংলাদেশ এই 5টি দেশের মধ্যে একমাত্র দেশ যে 3টিকে ক্রস করেছে। আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা কিন্তু আমাদের দেশের ভালো কোনোদিন বলতে পারে না। আনফর্চুনেটলি কোনোদিন তারা বাংলাদেশের ভালো বলতে তাদের মুখে কোনোদিন শুনবে না। যতই অ্যাচিভমেন্ট হোক, তারা এটাকে সমালোচনা করে নামানোর চেষ্টা করবে। তবে এটার প্রমাণ কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা দৃশ্যমান। এই যে মানুষের আয় যে বেড়েছে, এটা কিন্তু আমি যখন প্রত্যেক কয়েক মাস পরপর ঢাকায় আসি, এত বছর ধরে যে আসছি, আমি নিজের চোখেই দেখছি যে মানুষের উন্নয়ন। শহরের কথা তো বাদ দেন, আমি যখন গ্রামে যাই খালি পায়ে আর মানুষ দেখি না, সবাই দেখি একটা শার্ট পরা, প্যান্ট পরা। আমি অবাক হই, গ্রামের বাড়ির থেকে বেরোয় আসে, কানে কিন্তু মোবাইল ফোন। তার আয় যদি না বেড়ে থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব? আমার প্রশ্ন হচ্ছে সেটা। পাশাপাশি আরও কিছু প্রশ্ন আছে। যেহেতু আমরা একটি উন্নত অবস্থানে পৌঁছেছি, আমাদের কিছু কিছু পুরনো সুবিধা যেগুলো পেতাম আমরা, সেগুলো কিছু কমে যাবে। এই চ্যালেঞ্জটা বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? এটাকে আমি চ্যালেঞ্জ মনে করি না। দারিদ্র দেশ হিসাবে যে সুবিধা পেতাম আমরা, সেটা হচ্ছে ভিক্ষা করা। আমি ভিক্ষা চাই না। বাস্তব হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক এনজিও আছে, তারা কিন্তু একটা এনজিওর ব্যবসা করে। ওই ভিক্ষুক দেশ হিসাবে হাত পেতে তারা বিদেশ থেকে টাকা না আনতে পারলে তাদের আয় হয় না। বাস্তব কথা হচ্ছে যে তারা তাদের আয় হারায়, কারণ তখন এত এনজিওদের প্রয়োজন থাকবে না। এখন যেহেতু আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশে আমরা এত ওই যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স পাবো না। তবে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি, আমাদের তো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন নাই। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি। আমি হাত পেতে কেন থাকবো? আমরা কি কেউ হাত পেতে থাকতে পছন্দ করি না? আয় আমরা কেন বাড়াতে চাই? যাতে আমরা আরেকটু ভালো থাকতে পারি, যাতে একটু ভালো জামা কাপড় কিনতে পারি, মোবাইল ফোনে হয়তো আরেকটু ডেটা খরচ করতে পারি, বাসায় একটা কেবল টিভি সার্ভিস নিতে পারি। এটাই তো তার জন্য তো খরচও তো বাড়বে। তবে আয় যেখানে বেড়েছে, খরচ বাড়লে কিন্তু তখন ক্ষতি হয় না, যেহেতু আয় বেড়েছে। আমাদের দেশেরও একই। এখন আমাদের দেশের আয় বেড়েছে। বাংলাদেশ সরকার কিন্তু আর গরিব সরকার নয়। আমাদের অর্থনীতি হচ্ছে বিশ্বে এখন 38th লার্জেস্ট, মানে বিশ্বের 200টা দেশের মতন আছে, তার মধ্যে উই আর ওয়ান অফ দি বিগেস্ট ইকোনমি।
সরকারের আয় কিন্তু এখন প্রচুর। যেহেতু আমাদের মানুষ সংখ্যা অনেক, তার জন্য আমাদের মাথাপিছু আয় তাও অ্যাভারেজে কম, যদিও বেড়েছে। আমাদের বিদেশি ঋণের হার হচ্ছে আমাদের বাজেটে মাত্র 5%-এর মতো, মাত্র 5%। এটা যদি আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করেন যেগুলো উন্নয়নশীল দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটের ঋণ হচ্ছে প্রায় 85%। তো আমাদের যদি 1-2% ইন্টারেস্ট রেট একটু বেশিও দিতে হয় আমাদের বাজেটের উপর, কোনো পরোয়াই নেই। আমরা দর্শকদের প্রশ্নে যেতে চাই। আপনারা চাইলে এই বিষয়ে আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যেহেতু আমরা এখন এলডিসি থেকে গ্র্যাজুয়েট করে ফেলেছি, তো 2030 বা 2031-এর মধ্যে আমরা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর লেভেলে পৌঁছে যেতে পারবো, এটা আশা করাটা কতটুকু রিয়েলিস্টিক হবে আমাদের জন্য? আমাদের আওয়ামী লীগের যেটা পরিকল্পনা আমরা নিয়েছি, যে আমরা তো এই ভিশন 2021 দিয়েছিলাম যে 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের অথবা ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসে চলে যাব। আমরা বিশ্বাস করি দ্রুত গতিতে কাজ করতে আওয়ামী লীগ সরকার, যে যত তাড়াতাড়ি এটাকে অ্যাচিভ করা যায়। আমরা 2021 সালের বেশ কয়েক বছর আগে এটা অ্যাচিভ করে ফেলেছি। তো আমরা যে পরিকল্পনা করেছি যে 2041 সালের মধ্যে একটা ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসে পৌঁছানো সম্ভব, তখন আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরের মতন হব। তবে আমাদের আশা আছে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তার আগেই হয়ে যাবে। তো 2030 হয়তো একটু অ্যাম্বিশাস, তবে 2041-এর আগেই হবে। আমি যদি প্রান্তিক এলাকাতে যাই, যেমন চা বাগান ধরি, সেই চা বাগানের কিন্তু একজন চা শ্রমিকের দৈনিক আয় হচ্ছে মাত্র 85 টাকা। সেই জায়গা থেকে হিসাব করলে দেখা যায় যে মোটামুটি প্রায় $400 তার মাথাপিছু আয়। সেই জায়গায় মৌলিক চাহিদাগুলো পূরণ করা কতটুকু সম্ভব? আমাদের আওয়ামী লীগের সরকারের যে মূল উদ্দেশ্য, এই উন্নয়ন কিন্তু আমরা শুধু শহর ভিত্তিক করছি না, আমরা সারা দেশেই করছি। আর আমরা কিন্তু শহরের বাইরে গুরুত্ব আরও বেশি দিচ্ছি। আইসিটি সেক্টর থেকেই উদাহরণ দিতে পারি, যা আপনারা জানেন আমরা কালিয়াকৈরে একটা বিরাট হাইটেক পার্ক বানাচ্ছি, যেটা হবে যে একটা হাইটেক টাউন। তবে আমরা কিন্তু শুধুমাত্র একটা করছি না, আমরা সারা দেশব্যাপী 12টা হাইটেক পার্ক করছি, যাতে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এটার কিছুটা লাভ হয়। সারা দেশেই আমরা কম্পিউটার ল্যাব করছি, ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা কম্পিউটার ল্যাব করছি। আমাদের পরিকল্পনা হলো যে সবাইকে একসাথে টেনে উঠানো। আমরা কিন্তু চাই না যে শুধু শহরের মানুষ এগিয়ে যাক। 16 কোটি মানুষের দেশের আয় বাড়াতে তো সময় লাগে। তবে দেখেন, আমাদের অ্যাভারেজ এই গত 1 বছরেই প্রায় $160 বেশি বেড়েছে 1 বছরের মধ্যে। এটা কিন্তু খুব কম দেশ করতে পেরেছে। অতি দরিদ্র তাদের সেবার জন্য তো আমরা তাদেরকে ডাইরেক্ট সহযোগিতা দিচ্ছি, তাদেরকে বিভিন্ন ভাতা দিচ্ছি, তাদের ছেলেমেয়েদের স্কুলে রাখার জন্য ভাতা দিচ্ছি, বইপত্র সব বিনামূল্যে দিচ্ছি, এসব সুযোগ সুবিধা আমরা দিচ্ছি সবাইকে। My question is, how important is internship for development of a country? আমরা খালি সরকারের দিকে তাকিয়ে থাকি চাকরির জন্য। তবে অর্থনীতি বাড়াতে যেটা হয়েছে যে এখন কিন্তু প্রাইভেট সেক্টরে হিউজ জব অপরচুনিটিস আছে। আমরা আমাদের সিআরের পক্ষ থেকেই উদ্যোগ নিয়েছি, প্রতি বছর কয়েক শত তরুণদের আমরা ইন্টার্নশিপ দেই বিভিন্ন মন্ত্রণালয়। এটা কিন্তু প্রথমবারের মতন আওয়ামী লীগ সরকারে ইন্টার্নশিপ দিয়েছে। তবে সরকারের বাইরেও এখন প্রাইভেট সেক্টরে অনেক ইন্টার্নশিপ গ্রো করেছে। এটার জন্য অবশ্য এটা প্রাইভেট সেক্টরে তো সরকার কন্ট্রোল করে না, বাট সরকার আমরা যেটা করছি ইন্টার্নশিপের বদলে আমরা ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি, বিভিন্ন ডিফারেন্ট স্কিলসে দিচ্ছি। আমাদের আইটি মিনিস্ট্রির থেকে আমরা প্রায় গত বছর পর্যন্ত বছরে 30,000-এর মতন ট্রেনিং দিয়েছি। এই বছর থেকে আমরা এটাকে বাড়িয়ে প্রতি বছর আমরা 1 লাখ তরুণদেরকে ট্রেনিং দেব। বর্তমান সরকার এখন ডাইভার্সিফিকেশনে অনেক বেশি গিয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ এবং এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্ট অনেক বেশি হচ্ছে। সো আমার প্রশ্ন, এইরকম আর কি কি উদ্যোগ সরকার সামনে নিতে যাচ্ছে যাতে করে 2021 সালের মধ্যে শতভাগ মানুষ এবং শিল্প খাতে সে বিদ্যুৎ সুবিধাটা পায়? ধন্যবাদ। দেখেন, বিদ্যুতের সমস্যা তো আমরাই সমাধান করেছি, তাই না? 9 বছর আগে বিদ্যুতের কি অবস্থা ছিল? দিনে 8 ঘন্টা লোডশেডিং থাকতো অন অ্যাভারেজ। শহরের বাইরে তো বিদ্যুৎ থাকতোই না। যে সকল ফ্যাক্টরির কথা বলছেন সেগুলোর 30% টাইম কিন্তু সময় কিন্তু মানে দিনের 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা ডিজেল জেনারেটরে চলতে হতো। সেখান থেকে আমরা এই পর্যায়ে এসেছি। বর্তমানে আমাদের অ্যানুয়াল বিদ্যুতের ডিমান্ড বাড়ছে
3000 মেগাওয়াট। তো যেটা করতে হয় যে শুধু ডাইভার্সিফিকেশন তো অলরেডি আমরা করেছি, বাট মোর দেন ডাইভার্সিফিকেশন হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা। আপনি 1000 ডাইভার্সিফিকেশন করেন, ওই পাওয়ার প্ল্যান্ট যদি ইমপ্লিমেন্ট না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে বিদ্যুৎ তো পাবেন না। তো আমাদের সরকার কিন্তু সেই বিদ্যুতের কাজ চলমান রাখছে, এটা কিন্তু কোনো ডিলে করা হচ্ছে না, কোনো স্লো ডাউন নাই। আমরা 2009 থেকে যেই হারে বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে যাচ্ছি, এখনও কিন্তু তার চেয়ে বলবো আরও বেশি আমরা বানিয়ে যাচ্ছি। মূল এখন পার্থক্য যেটা, এখন থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা বানাচ্ছি আরও বড় আকারে বানাচ্ছি। আগে যেমন ধরেন 100-150 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রকে মনে করা হতো একটা অ্যাভারেজ বিদ্যুৎ কেন্দ্র। এখন কিন্তু আমরা 100-150 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র বানাই না, ইট ইজ টু স্মল। এখন আমরা 300, 400, 500, 1000 মেগাওয়াটের নিচে বানাই না। আমাদের লং টার্ম প্ল্যান আছে, আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়, আমাদের আওয়ামী লীগ সরকারের প্ল্যান আছে যে এতগুলো বিদ্যুৎ কেন্দ্র এই সময় দিতে হবে। এই প্ল্যান আমরা বহুত আগে করে রেখেছি, আর সেই প্ল্যান অনুযায়ী আমরা সেরকমভাবে বিদ্যুৎ কেন্দ্র কন্ট্রাক্ট দিয়ে যাচ্ছি, বানিয়ে যাচ্ছি। সো আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এই কাজ চলমান থাকবে, বিদ্যুতের সমস্যা হবে না। লেটস টকের এই পর্যায়ে এসে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরবো, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম তরুণদের সঙ্গে কথা বলার অনুষ্ঠান লেটস টকে। আমাদের সঙ্গে আছেন সজীব ওয়াজেদ জয়। আমরা দেখেছি যে একটা উন্নয়ন কর্মযজ্ঞের মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। $2 বিলিয়ন যে এক্সপোর্ট ছিল সেটা প্রায় 25 বিলিয়নে পৌঁছে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ছিল 4500-এর কিছু বেশি, সেটা 15,000 ছাড়িয়ে যাচ্ছে এবং আরও হবে। এবং আমরা দেখেছি যে দারিদ্র্যের যে হার, পভার্টি রেট, সেটি কমে আসছে। 40 ভাগ দরিদ্র প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন 20 ভাগের মতো মানুষ বা 22 ভাগের মতো মানুষ দারিদ্র্য সীমার কাছাকাছি আছে। এই উন্নয়নের সাথে সাথে তো প্রয়োজন বেড়ে গেছে বড় পোর্টের, বড় রাস্তার, বড় ট্রাক চালানোর মতো রাস্তা কিংবা নৌপথ, এগুলোকে আরও ব্যবহার করা, রেল লাইন তৈরি করা। ইনফ্রাস্ট্রাকচারাল এই ডেভেলপমেন্টের যে বিরাট বাজেট, সেটিকে আমরা নিজের থেকে যোগাতে পারবো বলে আপনি মনে করেন? সেটা তো আমরা নিজের থেকে জোগাড় করছি। এই যে দেখেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট সেটা হচ্ছে পদ্মা সেতু, সেটা আমরা সম্পূর্ণভাবে নিজেদের অর্থায়নে করছি। যেটা আবারও মনে করাবো, যেটা মানুষ ভুলে যায়, আমাদের অর্থনীতি এখন $250 বিলিয়ন অর্থনীতি। এটা কিন্তু সামান্য ব্যাপার না। খুব কম দেশ আছে যাদের অর্থনীতি এত বড়। আমাদের অর্থনীতি কিন্তু এখন ইউরোপের কিছু কিছু দেশের চেয়ে বেশি। তবে তাদের সুবিধা হলো যে তাদের মানুষ সংখ্যা অনেক কম, তার জন্য তাদের মাথাপিছু আয় বেশি। আমাদের বাজেট কিন্তু ব্যালেন্স। আমাদের নিজেদের অর্থায়ন আছে, পোর্ট বানাবো, আমরা আরও সেতু বানাবো, আমরা দ্বিতীয় পদ্মা সেতু বানাবো, ঢাকায় নতুন এয়ারপোর্ট বানাবো। আমাদের অনেক পরিকল্পনা আছে, প্রজেক্ট হাতে আছে, প্ল্যানিং চলছে, ডিজাইন চলছে। এই উন্নয়ন, ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা চলমান রাখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ঢাকা শহরেই দৃশ্যমান, এই মেট্রো রেলের কাজ চলছে, চলমান আছে, নতুন ফ্লাইওভারের কাজ চলমান আছে। আমরা বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে থাকবো যতদিন ক্ষমতায় থাকবো। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই। আমরা যে বাংলাদেশ দেখেছি ছোটবেলায়, সেই বাংলাদেশ এরকম ছিল না। আমাদেরকে অপেক্ষা করতে হতো কবে একটা সাইকেল পাবো, কবে একটা নতুন কোনো পোশাক পাবো, এরকম। আপনার জীবনের প্রথম সাইকেল আপনি কখন পেয়েছিলেন? আমার জীবনের প্রথম সাইকেল আমি পেয়েছিলাম আমরা যখন 75-এর পর দিল্লিতে গিয়ে থাকি। একটা সাইকেলের খুব শখ হয়েছিল, তখন আমার বয়স বোধহয় 5 বছর না 6 বছর। তো আমার বাবা আমাকে তখন একটা চ্যালেঞ্জ দিলেন, ঠিক আছে, তুমি যদি ক্লাসে ফার্স্ট হও তোমাকে আমি একটা সাইকেল কিনে দেবো। তো আমি ওটা টার্গেট হিসাবে নিলাম। আমি সে বছর ক্লাসে ফার্স্ট হলাম, তারা আমাকে একটা সাইকেল কিনে দিল। আর সবশেষ এরকম চ্যালেঞ্জ কবে পেয়েছেন, এই ধরনের কোনো চ্যালেঞ্জ? এই ধরনের চ্যালেঞ্জ পরে আর বাবা মার কাছ থেকে আর পাই না। যেটা হয় যে একবার বড় হয়ে গেলে বাবা মা এরকম চ্যালেঞ্জ দেয় না, এটা স্কুল পর্যন্তই বাবা মারা দেন। তারপরে চ্যালেঞ্জগুলো সব ব্যক্তিগত হয়ে যায়। লাস্ট চ্যালেঞ্জ আমি বলবো যে আমি নিয়েছিলাম হার্ভার্ডে যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি। ওখানে অ্যাডমিশন পাওয়াটাই একটা চ্যালেঞ্জ, আর তার আগে একটা ওখানে তারা চায় যে একটা পরীক্ষা নিতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর শেষ করেছিলাম 97-এ। 97 থেকে 2007 সাল, 10 বছর পর আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম।
তো আমার চ্যালেঞ্জ ছিল যে ওইখানে আমার অ্যাটলিস্ট 99% পেতে হবে প্রথমবারের মতন জিম্যাট নিয়ে, আর আমি সেটা পেয়েছিলাম। তার মানে আপনি চ্যালেঞ্জ পেলে আরো বেশি পারফর্ম করেন। তার মানে আপনাকে চ্যালেঞ্জ করা তো বিপদের ব্যাপার। আপনাকে যে চ্যালেঞ্জ করা হবে আপনি তার চেয়ে বেশি পরিশ্রম করতে শুরু করবেন। যে জায়গার চ্যালেঞ্জটি আপনি একেবারে সরাসরি নিয়েছেন সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে প্রক্রিয়া। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে প্রক্রিয়া সেটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই বিষয়টি নিয়ে একটু বলবেন, কেননা এটি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি। অনেক দূরে এগিয়েছে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। কি পর্যায়ে আছে বাংলাদেশ এবং সামনে কি হতে যাচ্ছে? ডিজিটাল বাংলাদেশ, মনে রাখতে হবে যে আমরা যখন শুরু করি আমাদের এই পরিকল্পনা নিয়ে, তখন কিন্তু বাংলাদেশের ডিজিটাল বলতে কিছুই ছিল না, কিছুই ছিল না। আমি তো এসে দেখি, আমি অবাক হয়ে যাই যে আমরা এত পিছিয়ে আছি কিভাবে। আমাদের আগের সরকার কি করলো? তারা তো কিছুই করে নাই। ডিজিটাল যে করব, প্রথমে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়া তো আমার কম্পিউটার চলবে না, কিভাবে চলবে? তারপর ইন্টারনেট নাই, ঢাকা চট্টগ্রামে ইন্টারনেট পাওয়া যায়, তবে তাছাড়া আপনার শহরের বাইরে তো কিছুই নাই। আর যে ইন্টারনেট ছিল এটাকে ইন্টারনেট বলাই যায় না। তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। আমাদের আওয়ামী লীগ সরকারের সকলেই এই চ্যালেঞ্জটাকে, ডিজিটাল বাংলাদেশকে একদম আপন করে নিয়ে তারা একদম ব্লাইন্ডলি নেমে পড়েছে বাস্তবায়ন করতে। এখন যদি আমরা দেখি যে পরিমাণ এগিয়ে এসেছি ডিজিটাল ক্ষেত্রে, এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। যেখানে ব্রডব্যান্ড বলতে কিছু ছিল না, সেখান থেকে এখন আমরা ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক কেবল পৌঁছিয়ে দিয়েছি। ইতিমধ্যে বোধহয় হয়তো অলরেডি প্রায় 2000-এর কাছাকাছি ইউনিয়নে ফাইবার অপটিক পৌঁছিয়ে গেছে। প্রজেক্ট চলমান আছে, এই বছরের মধ্যেই আরও 1000 খানিকে পৌঁছিয়ে যাবে। আর নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, বাকি যে 1000 থাকে সেখানে ফাইবার পৌঁছানোর। আর লাস্ট 600-700 ইউনিয়ন আছে যেখানে ফাইবার অপটিক কেবল পৌঁছানো সম্ভব হবে না। সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা একটা প্রজেক্ট নিচ্ছি, সেখানে আমরা স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট দেব। আমাদের সাবমেরিন কেবল একটা ছিল, সেই প্রজেক্টটা আপনারা হয়তো জানেন না। আমাদের আওয়ামী লীগ সরকার যখন 2000 আগে ক্ষমতায় ছিল, সেই প্রজেক্টটা কিন্তু আমরা তখন আরম্ভ করি, বাস্তবায়ন হয় পরে বিএনপির আমলে, বাট প্রজেক্টটা আরম্ভ করি কিন্তু আমাদের সরকার। এখন আমাদের দ্বিতীয় সাবমেরিন কেবল করেছি, 6টা টেরেস্ট্রিয়াল কেবল আছে, 3G আমরা এনেছি, এখন 4G এনেছি। আর এটা শুধু নামকে বাস্তে 4G না, আমি কিন্তু নিজেই ব্যবহার করি। আমি কিন্তু এয়ারপোর্ট থেকে নেমেই ফোন অন করে দেখি যে আমার ফোনে এখন 4G আছে, যেটা গতবার ছিল না। আর যখন রাস্তায় যাচ্ছি আমি এটা সারাক্ষণ ইউজ করছি, আমি দেখছি যে কতক্ষণ 4G থাকছে, কতক্ষণ 3G-তে যাচ্ছে। আমি কিন্তু সবসময় নজর রাখি। শহরের বাইরে যখন যাই আমি ফোনে চেক করতে থাকি কত দূর আমার 2G আছে, 3G আছে, কখন কোন গ্রামে যেয়ে শেষ বেশ 3G শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সবসময় অপারেটরদেরকে চাপে রাখি। ডিজিটাইজেশন যেটা বলেন, যে এই গ্রামের মানুষ, তাদের আর সরকারি দফতরে আসতে হচ্ছে না ডিজিটাল বাংলাদেশের সেবা পেতে, তারা ওই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে সেবা পাচ্ছে। আমাকে এক উদ্যোক্তা বলল যে এক বৃদ্ধ কৃষক তার ইউডিসিতে আসলো, তার বোধহয় একটা ওই জমির একটা যেই রেকর্ড ওটা তার প্রয়োজন। তার অভিজ্ঞতা ছিল যে ভূমির এই পত্র পেতে হলে তার এক সরকারি অফিসে যেতে হবে, সেখান থেকে ফর্ম নিয়ে বাসায় ফিরতে হবে, তার ছেলেকে বলতে হবে এই ফর্ম ফিল আপ করে দাও বাবা, তারপর তার হয়তো সার্টিফিকেট লাগবে আর এক ইউনিয়ন অফিস থেকে, আবার ফেরত যেতে হবে, তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে এই ডকুমেন্টটা পেতে। তবে সেই ইউনিয়নে বসে উদ্যোক্তা তার আইডিটা চেক করে কম্পিউটারে কাজ করে প্রিন্ট আউট করে তাকে দিয়ে দিল। সেই কৃষক আশ্চর্য হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব। আমি আসছি কয়েক মিনিটের মধ্যে এই কাজটি হয়ে গেল। তো আমরা কোথায় ছিলাম, সেখান থেকে কোথায় চলে এসেছি। কথার মাঝখানে একটু বিরতি নিলে আরো বেশি কথা বলা যায়, আর তাই নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো লেটস টকে। ফিরে এলাম তরুণদের সঙ্গে কথা বলার অনুষ্ঠান লেটস টকে। আমাদের সঙ্গে আছেন সজীব ওয়াজেদ জয়। আমরা দর্শকদের প্রশ্নে যেতে চাই। আমার মিস্টার অ্যাডভাইজারের কাছে কোয়েশ্চেনটা হচ্ছে কি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1
যেটা উই আর এক্সপেক্টিং ইট টু বি লঞ্চড ইন ফিউ ডেজ টাইম ফ্রম নাও। তো রাফলি এটাতে আমাদের কত খরচ হলো এটাকে আপনার ম্যানুফ্যাকচার করতে অথবা এটা লঞ্চিং করাতে, অরবিটাল স্লট সিকিউর করা নিয়ে, আর বাংলাদেশ এই টাকাটা কতদিনের মধ্যে মানে হোপফুলি আমরা এর চেয়ে বেশি আমরা রেভিনিউ জেনারেট করতে আর্ন করতে পারবো? আমাদের এই প্রজেক্টের অরিজিনাল বাজেট ছিল প্রায় $400 মিলিয়ন মতন। এইটা কিন্তু একটা প্রজেক্ট আমাদের বাংলাদেশ সরকারের, আওয়ামী লীগ সরকারের ওয়ান অফ দ্য মেনি প্রজেক্টস, বাট ওয়ান অফ দ্য ফার্স্ট প্রজেক্ট যেটা কেম ইন আন্ডার বাজেট। এটা কিন্তু 400 মিলিয়নের কমেই হয়েছে। সো আমরা আন্ডার বাজেট করেছি আর ডেডলাইনের আগে করেছি। আমাদের যে দেশের লাভ ডাইরেক্ট ইকোনমিক, এটার রিটার্ন পিরিয়ড 7 বছরের মতন বা কিছু রিটার্ন পিরিয়ড। ইকোনমিক বেনিফিট হচ্ছে যে আমরা আমাদের সরকারের বিভিন্ন সার্ভিস আছে, স্পেশালি আর্ম ফোর্সেসের অন্য কমিউনিকেশন সার্ভিস আছে, যেগুলো আমরা বিদেশি স্যাটেলাইট কোম্পানিকে দিচ্ছি, বিদেশি স্যাটেলাইট ব্যবহার করছি, সেই টাকা আমাদের বেঁচে যাবে, সেটা সরাসরি। সেকেন্ড হচ্ছে যে আমাদের যত টেলিভিশন চ্যানেল আছে, তারপর যে ডিটিএইচ কোম্পানি যারা আসছে, তারা কিন্তু এখন বিদেশি স্যাটেলাইটকে তারা ভাড়া দিচ্ছে প্রতি মাসে। তারা বাংলাদেশে এই আমাদের বাংলাদেশ স্যাটেলাইটে দিতে পারবে, তাদের ফরেন এক্সচেঞ্জ বেঁচে যাবে, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ বেঁচে যাবে। 20-30 মিলিয়নের মতন ডাইরেক্ট সেভিংস হবে, বাট ইনডাইরেক্ট সেভিংস হিউজ হবে। যেটা আমরা বিদেশে এখন দিচ্ছি সেটা আর বিদেশে দিতে হবে না, সেটা আমাদের সরকারি স্যাটেলাইটেই চলে যাবে। থার্ড পয়েন্টটা হলো নিরাপত্তার। এখন আমাদের অনেক কমিউনিকেশনস বাইরের স্যাটেলাইটে যাচ্ছে, লাস্ট এটা আমাদের নিজস্ব স্যাটেলাইটে থাকবে, যেটা আমাদের জন্য আরও সিকিউর। সো সব দিক দিয়ে কিন্তু এটা আমাদের শুধু ওই অর্থনৈতিক বেনিফিট আছে, তবে তার চেয়েও আরও বেশি বেনিফিট আছে যেটা আমরা পাচ্ছি আমাদের স্যাটেলাইটে। আমরা এবার বেশ কয়েকটি প্রশ্ন একসঙ্গে নেব যাতে আমরা একসাথে উত্তরগুলি দিতে পারি। বাংলাদেশ ডিজিটালাইজেশনে অনেক বেশি এগিয়ে গিয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সব দিকে সবাই ফেসবুক ইউজ করছে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে 18 বছরের নিচে যে শিশুরা আছে তারাও ফেসবুকের দিকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারাও সারাক্ষণ ফেসবুক, মোবাইল গেমস এদিকে চলে যাচ্ছে। ইভেন আমিও দেখছি যে পিএসসি, জেএসসি, এসএসসি পরীক্ষার সময় তারা পরীক্ষার আগের দিন রাতে ফেসবুকে বসে আছে কখন তারা প্রশ্নটা পাবে। তো এক্ষেত্রে সরকারি কি পদক্ষেপটা আছে এই ব্যবস্থাগুলো থেকে শিশুদেরকে সরাতে? সিলেটে হাইটেক পার্ক কবে নাগাদ চালু হতে পারে? আর এই সিলেটের এই তরুণদের জন্য, বিশেষ করে যারা বিদেশমুখী এবং বেকার, তাদেরকে এই সিলেট হাইটেক পার্কে নিয়োগের ব্যাপারে বা তাদের স্কিল করার ব্যাপারে সরকারের কি পদক্ষেপ আছে? এটা একটা সিলেটি প্রশ্ন। ডিজিটাল বাংলাদেশের প্রভাবে দেখা যাচ্ছে যে এখন প্রযুক্তির ব্যবহার অনেক সহজলভ্য হয়ে গেছে, কিন্তু এই সহজলভ্যতায় কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন তুলছে। সেই ক্ষেত্রে আইসিটি সেক্টর কিভাবে কি পদক্ষেপ নিচ্ছে? ফেসবুক নিয়ে আসলে এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশের একটা সমস্যা না। আপনারা যদি দেখেন এই গত 2 দিন আগে ধরেও কিন্তু ফেসবুকের যে ফাউন্ডার এবং সিইও, ওনাকে 2 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস তাকে জিজ্ঞাসাবাদ করেছে, 2 দিন ধরে কড়াভাবে। এটা বিদেশেও একটা বিরাট সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। সারা বিশ্বের তরুণ এখন ফেসবুকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না। আমার স্ত্রী ক্রিস্টিন, সে আবার একটু ফেসবুক বেশি ব্যবহার করতো। এক পর্যায়ে সে কিন্তু খালি ফেসবুকে খবর পড়ে বলতো আমাকে, জানো এটা হয়েছে ওটা হয়েছে। আমি তখন বলতাম যে কি তুমি এটা ফেক বুকে পড়েছো? কারণ ফেসবুকের নাম আমি দিয়েছি ফেকবুক। ফেসবুকে যা পড়বেন ম্যাক্সিমাম হচ্ছে ভুয়া, সঠিক খবর আপনি ফেসবুকে পাবেন না। তো আমি মনে করি যে আপনাদেরও এটা বলা উচিত, এখন নাম দেওয়া উচিত ফেসবুক। আপনারা তরুণরা যদি ফেসবুক ইউজ করা বন্ধ করে দেন, দেখবেন আপনাদের ছোট ভাই বোনরা আর ফেসবুকে দেখে ঝুঁকে পড়বে না। সরকার তো এসে আপনাদের ফোন থেকে ফেসবুক ডিলিট করতে পারে না, আপনাদের সেখানে সতর্ক হতে হবে। তো সিলেটের হাইটেক পার্ক ওটা একটু কঠিন ছিল, কারণ ওখানে অনেক পানি ছিল। কাজ আরম্ভ করার আগে আমাদের জমি বাড়াতে হয়েছে, পাইলিং করতে হয়েছে। তো এটার কাজ আরম্ভ হয়ে গেছে। আমাদের টার্গেট আছে যে এই বছরের শেষের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ওখানকার তরুণদের কর্মসংস্থান নিয়ে। হাইটেক পার্কের উদ্দেশ্যই হচ্ছে যে হাইটেক ইন্ডাস্ট্রি ওখানে হবে, সেখানে তরুণদের কর্মসংস্থান হবে। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সিলেটে শুধু নয়, সারা দেশেই আমরা হাইটেক ট্রেনিং চলমান রেখেছি।
গত বছর পর্যন্ত প্রত্যেক বছর আমরা সারা দেশব্যাপী 30,000 তরুণদেরকে ট্রেনিং দিয়েছি। সেখানে বিভিন্ন প্রোগ্রাম আছে আমাদের, যেমন মোবাইল অ্যাপসের উপর ট্রেনিং, প্রোগ্রামিংয়ের উপর ট্রেনিং, ফ্রিল্যান্সার হওয়ার উপর ট্রেনিং, শুধুমাত্র মহিলাদের জন্য শি পাওয়ার নামে একটা প্রোগ্রাম, মেয়েদের ট্রেনিং, আইটি ট্রেনিং। তো এই বছর থেকে আমরা এটা বাড়িয়ে প্রায় 1 লাখের প্রত্যেক বছর ট্রেনিংয়ের প্ল্যান আমরা নিয়েছি। সো শুধু এটা সিলেটে না, সিলেটে অবশ্যই হচ্ছে, সারা দেশেই হচ্ছে। তো এদের এই ট্রেনিং হওয়াতে ওখানে যখন ইন্ডাস্ট্রি হবে, মানে ইন্ডাস্ট্রি আসবে, এদের কর্মসংস্থান ওই হাইটেক পার্কে হয়ে যাবে। ফেসবুক থেকেই যেটা আসে হলো ডিজিটাল সিকিউরিটি। তো ডিজিটাল সিকিউরিটির জন্য আমরা একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি, সেটা এখন সংসদীয় কমিটিতে আছে। তবে দেখেন, এটা নিয়ে কিন্তু একটা অনেক সমালোচনা হয়েছে। অনেকেই বলেছে, স্পেশালি আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা, যে এটা তো জার্নালিস্টের ফ্রিডম অফ স্পিচের উপর আক্রমণ করা হচ্ছে। তবে দেখেন, এখানে কিন্তু একটা গণতান্ত্রিক সোসাইটিতে কিন্তু এই সারাক্ষণ এই ব্যালেন্সটা রাখতে হয়। ফ্রিডম অফ স্পিচ কিন্তু অ্যাবসলিউট না। ফ্রিডম অফ স্পিচ মানে আমি যখন যেটা চাই বলতে পারি, লিখতে পারি, ফেসবুকে দিতে পারি, সেটা কিন্তু ফ্রিডম অফ স্পিচ না। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এটা চেষ্টা করেছে। তাদের কথা ছিল যে হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচের উপর কোনো লিমিট নাই, যে যখন যা বলতে চায় বলতে পারে। আপনারা এটা নিয়ে চিন্তিত যে ফেসবুকে একটা নকল পোস্ট দিয়ে দেখা গেল যে এই হিন্দু ছেলে কোরআন পড়িয়েছে, দেখা গেল যে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, বৌদ্ধদের মন্দির পুড়িয়ে দেওয়া হলো, অথচ ওই পোস্টটা সম্পূর্ণ নকল। তো আমাদের দেশে আমরা চাই না যে এরকম ঘটনা ঘটুক। সে কারণেই আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে রেখেছি যে ডিজিটাল মিডিয়াতে ভুয়া খবর দিয়ে যদি কারো ক্ষতি করা হয়, তাহলে সেটার একটা শাস্তি হতে হবে, নাহলে আমরা কিভাবে ঠেকাবো, তাই না? আপনার ফেসবুকে ইচ্ছা মতন ভুয়া খবর দিয়ে যাতে এমন কোনো কিছু দিতে পারবেন না যাতে অন্যের ক্ষতি হতে পারে, সেটার জন্য তো আপনি দায়ী, সেটা তো স্বাভাবিক। আমরা কি করে বাংলাদেশের এই ডিজিটাল অগ্রযাত্রায় নিজেদেরকে সামিল করতে পারি? প্ল্যাটফর্ম আমরা সিআরআই থেকে আমরা নিজেরাই করেছি। এই যে ধরেন, প্রথমে আমরা এই লেটস টক করি, এটা কিন্তু শুধু আমি একা করি না, আমাদের অনেক সংসদ সদস্য, অনেক পলিসি মেকাররাই কিন্তু করেন। তো সেখানেই আপনাদের সুযোগ। আমি বলবো, আপনারা যদি ওখানে এঙ্গেজ হতে চান, ওখানে এই যেমন আজকে এসেছেন, আপনাদের সাজেশন, আপনাদের প্রশ্ন, আপনাদের কনসার্ন আমি লিখে নিচ্ছি, আমি জানতে পারছি। আইসিটি ডিভিশনে যদি কিছু থাকে করার, সেটা আমি করাতে পারবো। সো এরকম আপনারা এঙ্গেজ থাকবেন, আমাদের লেটস টকে আসবেন। তাছাড়া আমরা যেটা করি, আমরা করি পলিসি ক্যাফে, সেখানে আরও সরাসরি পলিসি টপিক নিয়ে আপনারা সেই সংসদ সদস্য বা পলিসি মেকারদের সাথে একদম স্পেসিফিক পলিসির উপর আলোচনা করতে পারেন, ফিডব্যাক দিতে পারেন। আর লাস্ট, আরও কন্টিনিউয়াস যদি এঙ্গেজমেন্ট রাখতে চান, আপনি তাহলে ইয়াং বাংলায় যোগ দিয়ে ওয়েবসাইটের মাধ্যমেই যোগ দিতে পারেন। সেখানে আপনি আমাদের সাথে আরও ইনভলভ হতে পারেন পলিসি মেকিংয়ে। তো এটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার, আমরা এটা প্রথমবারের মতন কোনো বাংলাদেশের সরকার এটা করেছে, ডাইরেক্টলি ইউথদের সাথে ইনভলভ করা। আমার প্রশ্নটা হচ্ছে, গুড গভর্নেন্স আর অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য সরকার কি ভাবছে? গুড গভর্নেন্স যদি না থাকতো তাহলে এত কিছু সম্ভব হতো না। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু সম্ভব হতো না। আমরা দুদককে একদম স্বাধীন করে দিয়েছি। দুদক নিজেদের মতন তদন্ত করছে। সংসদ সদস্য মন্ত্রীদেরকেও তারা ডেকেছে জিজ্ঞাসা করতে। দুদক যার বিরুদ্ধে কেস করতে পারে করে। আমাদের আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধেও দুদক কেস করেছে। বর্তমানে একজন এমপি কারাগারে আছে, আওয়ামী লীগের এমপি। এটাই হচ্ছে গুড গভর্নেন্স। আমরা কাউকে ছাড় দিইনি। বিএনপি সরকার বাংলাদেশকে যেখানে বছরের পর বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে রেখেছিল, তাদের সরকারের 5 বছরের 4 বছর বাংলাদেশ ছিল সারা বিশ্বের সবথেকে দুর্নীতিবাজ দেশ। এটা তো আমাদের একটা লজ্জার বিষয়। তো সেই দুর্নীতি তো রাতারাতি মুছে ফেলা যায় না। এখন আর কারো সাহস নেই সরাসরিভাবে দুর্নীতি করার। সেই দুদকের হাতে ধরা খাবি। এটা যদি না হতো তাহলে আজকে এই উন্নয়নের কাজ সম্ভব হতো না। আমরা ই ফাইলিং সিস্টেম নিয়ে আসছি, ই টেন্ডারিং এনেছি।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেই কিন্তু গুড গভর্নেন্স চলে আসছে। এখন সকল ইনফরমেশন ডিজিটাইজ হয়ে সেই ডিজিটাল সেন্টারেই ইনফরমেশন পাওয়া যায়। তখন ওই সরকারি অফিসারদের আর ওই ঘুষ নেওয়ার সুযোগই নাই। আপনারা অনেক কাজ মোবাইলে বসে করতে পারেন। এই যে রেজাল্ট পাওয়া, ফিস দেওয়া এবং কি এই যে ভাতা দেওয়া, এখন আমরা মোবাইলে দেওয়া আরম্ভ করছি। এই যে মাঝখানে যে তাহলে ভাতার জন্য ঘুষ নেওয়ার এই সুযোগই তো নাই আর। এটা আমাদের আওয়ামী লীগ সরকার করেছে, ডিজিটাল বাংলাদেশ করেছে গুড গভর্নেন্সের জন্য। লেটস টকের এই পর্যায়ে এসে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরবো, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম তরুণদের সঙ্গে কথা বলার অনুষ্ঠান লেটস টকে। আমাদের সঙ্গে আছেন সজীব ওয়াজেদ জয়। ছেলে মেয়েদের হবি থাকে নানান কিছু করার, আপনার শখ কি ছিল কিংবা এখনো আছে কিনা? স্কুলে থাকতে কলেজ পর্যন্ত আমি গিটার বাজাতাম, তো তারপরে ওটা বন্ধ হয়ে গিয়েছিল, ইদানিং আবার শুরু করেছি। আমার মেয়েকে আমি যখন থাকি রাত্রেবেলা আমি নিজে বসে হোমওয়ার্ক করাই প্রত্যেক রাত। আমার মেয়ে ফুটবল খেলে, সপ্তাহে ওর 2 বার প্র্যাকটিস থাকে আর উইকেন্ডে খেলা থাকে। প্রত্যেক প্র্যাকটিসে আমি যখন থাকি আমি নিজে নিয়ে, এটা একটা হবি। আমি ফটোগ্রাফি করি আর অবশ্য কম্পিউটার আমার হবি। আমি কম্পিউটার গেমস খেলি, এটাই। আমরা এখন যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তরুণদের উন্নয়ন এবং একই সাথে তাদের যে কর্মসংস্থান এই বিষয়ে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা রেগুলার প্রত্যেক বছর জরিপ, সার্ভে, এফজিডি করতে থাকি, কারণ আমরা জানতে চাই যে মানুষ কি ভাবছে, কি বলছে, এটা ডেটার সাথে আমরা মিলিয়ে দেখি। মূল বিষয়টা হলো যে আমাদের আনএমপ্লয়মেন্টের রেট কিন্তু এখন অনেক কম, মাত্র 4%-এর মতন। এটা যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে 5%-এর বেশি ছিল, আমরা এটা কমিয়ে এনেছি। সরকারের মাত্র বছরে 3 থেকে 4 হাজার পজিশন আছে। এই 16 কোটি মানুষের দেশে এটা কিছুই না। তবে বড় বড় টেলিকম কোম্পানি তারা একাই প্রায় 70,000, 80,000, 1 লক্ষ কর্মচারীদের চাকরি দিচ্ছে। এই যে এতগুলো প্রজেক্ট হচ্ছে, এই যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এখানে তো হাজার হাজার ইঞ্জিনিয়ারের প্রয়োজন, হাজার হাজার অ্যাকাউন্টেন্টদের প্রয়োজন। তো এখানে তো চাকরি আছে। তো ওই যে সরকারি চাকরি পেতে হবে, সেখান থেকে আমি বলবো যে সেখান থেকে সরে আসেন। আজকাল যেটা দেখছি যে ধর্ষণ হচ্ছে, শিশু এবং নারীরা আসলে হ্যারাস্ট হচ্ছে, তো এটা প্রতিরোধে আমরা কোনো পদক্ষেপ রাখতে পারি কিনা? বিদেশে যেরকম একটা বাচ্চা শিশু টেলিফোন কলের মাধ্যমে পুলিশের সহায়তা পায়, আমরা এরকম র্যাপিড অ্যাকশন কোনো টিম গঠন করতে পারি কিনা? সাধারণ জনগণের পাশাপাশি আমাদের যে তৃতীয় একটা জেন্ডার রয়েছে হিজড়া, বাংলাদেশ সরকার হিজড়াদের ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নিতে চাচ্ছে? প্রথম যে প্রশ্ন, নারীর হয়রানি এবং শিশুদের উপর নির্যাতন নিয়ে, ডিসেম্বর মাসে আমরা প্রথমবারের মতন বাংলাদেশে একটা 999 সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস আমরা বাস্তবায়ন করেছি। মানে এটা হলো সেন্ট্রাল একটা সিস্টেম। আপনি সারা দেশের যে কোনো জায়গা থেকে মোবাইল ফোনে যদি আপনার পুলিশের সহযোগিতা লাগে, কেউ যদি আপনাকে হয়রানি করছে, 999 কল করলে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে যাবে। আজকে আমাকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে তাদের রেসপন্স টাইম সারা দেশে অ্যাভারেজ হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে 30 মিনিট। তারা টার্গেট রেখেছে রেসপন্স টাইম হবে 10 মিনিট। হিজড়াদের কথা বললেন, হিজড়াদের তো আমাদের আওয়ামী লীগ সরকার প্রথমবারের মতন সমর্থন দিয়েছে, আমরা তাদেরকে রেকগনাইজ করেছি, যেটা আগে কোনো সরকার করেনি। বাংলাদেশের ডেভেলপমেন্টের সাথে সাথে ফেসবুকের ইউজ যেরকম বেড়েছে, সেরকম আমরা দেখতে পেয়েছি যে সাইবার ক্রাইমের সংখ্যাও বেড়েছে। সো ফেক আইডি বানানো বা ফেক আইডি বানিয়ে অন্যের নামে মানুষকে হ্যারাস করা, এই ধরনের ক্রাইমগুলো অ্যাকচুয়ালি বেড়ে গিয়েছে অনেক বেশি। সো এরকম 999-এর মতো এরকম কোনো হাব বা এরকম কোনো সার্ভিস কি আমরা করতে পারি না গভর্নমেন্ট থেকে, যেখানে আমরা অ্যাকচুয়ালি এইসব হ্যারাসমেন্টের রিপোর্টগুলা কমপ্লেন হিসেবে দিতে পারি? সাইবার হ্যারাসমেন্ট নিয়ে যেটা এখন আরেকটা সার্ভিস আছে যেটা আমি লঞ্চ করেছি, সেটা হচ্ছে আমাদের 333 সার্ভিস, যেটা হচ্ছে যে সরকারের তথ্য এবং সহযোগিতা পাওয়ার জন্য। তাহলে আপনারা 333 নাম্বারে করে পেতে পারেন, সরকার তদন্ত করবে। তো আমরা অনেকগুলি প্রশ্ন পেয়েছি, আমার হাতে লিখে দেওয়া অনেকগুলি প্রশ্ন আছে। এই জায়গাটি আমরা একটু র্যাপিড ফায়ারের মতো করতে চাই। আমরা দ্রুত আপনাকে প্রশ্নগুলি করব, আপনি
ছোট্ট আনসার দেবেন। মোহাম্মদ মহসিন আছে আমাদের এইখানে, সে প্রতিবন্ধী, সে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের মেম্বার, একদম সামনে বসে আছে। সে জানতে চেয়েছে প্রতিবন্ধীদের চলাচলের জন্য বাস কিংবা আরো সুবিধা তৈরি করা যায়। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে। আসলে আমাদের যানজট এবং পাবলিক ট্রান্সপোর্টেশনের যেই অভাব, সে কারণে আমরা এখন পর্যন্ত প্রতিবন্ধীদের জন্য ঠিক কিছু করতে পারিনি। তবে আমাদের মেট্রো রেলে প্রতিবন্ধীদের অ্যাক্সেস থাকবে, প্রতিবন্ধী অ্যাক্সেসওয়ালা বাস আমাদের আনার পরিকল্পনা আছে, এবং সরকারি যত বিল্ডিং আছে সেখানে কিন্তু অলরেডি প্রতিবন্ধীদের জন্য ফ্যাসিলিটি ব্যবস্থা রাখা আছে। এখন যতই বানানো হয় সেখানে হুইল চেয়ারের জন্য র্যাম্প করা হয়। আমরা জেনেছি যে আপনার উৎসাহে সোফিয়া বাংলাদেশ সফর করেছিল। জানতে চেয়েছে এখানে ফাহাদ মাসুম জয়, এআই নিয়ে কাজ করার পরিকল্পনা আছে কিনা বাংলাদেশ সরকারের? ভবিষ্যতে আছে, আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি, তবে আমরা এখানে রিসার্চ আরম্ভ করছি, তো ভবিষ্যতে কাজ করব অবশ্যই। উন্নয়নশীল দেশ যেহেতু আমরা হয়েছি, আমাদের এখন গবেষণায় বিনিয়োগ করা উচিত, এটি বলেছে মোস্তাক আহমেদ শিমুল। এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আরো গবেষণায় বিনিয়োগ করার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা আমরা শুধু উন্নয়নশীল দেশ না, আমরা যখন আমাদের আওয়ামী লীগ সরকারই কিন্তু আপনার খাদ্যের উপর গবেষণা আরম্ভ করে। আমরা তো আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের জেনেটিকলি মডিফাইড রাইস যেটাকে বলা হয়, আমরা কিন্তু বাংলাদেশ থেকেই উৎপাদন করেছি। আমরা এখন আইটির উপর গবেষণা আরম্ভ করছি। আমরা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা রিসার্চের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। এই যে 129টি রিসার্চ ল্যাব শুধু আইটির উপর করা হয়েছে 129টি বিশ্ববিদ্যালয়। মুফাসসাল সাইফ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বলেছে দেশে 1.5 কোটির বেশি প্রবীণ আছেন এখন, যেহেতু গড় আয়ু বাড়ছে, এদেরকে ডিজিটাল শিক্ষা দেওয়ার কোনো ব্যাপার আছে কিনা বা তাদেরকে গ্রুমিং করা, কারণ অনেক সুবিধা তারা ওইভাবে নিতে পারে। এই ধরনের প্রশ্ন আরও কয়েকজন করেছে যে স্বাস্থ্য সুবিধা কিংবা পেনশন সুবিধা, এই ব্যাপারগুলি তাদেরকে ডিজিটালি দেওয়া যায় কি? সরকারি সেবার যে ডিজিটাল সার্ভিস সেগুলো বানানো হয়েছে, তবে সরকারি সেবা ডিজিটাইজ করলে এটা সবাই ব্যবহার করতে পারে। টোটাল আমরা হিসাব করেছি যে 1500 সরকারি সার্ভিস আছে। আমরা অলরেডি 700-র উপর কাজ আরম্ভ করেছি, আর বাকি 700-র উপর পরে মানে পাইপলাইনে আছে, আর ইতিমধ্যে প্রায় 200-র মতন অলরেডি ডিজিটাইজ হয়ে গেছে। তো এটা সবাই ব্যবহার করতে পারে। তো আমরা একেবারেই প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে যেতে চাই। যারা অনেক ব্যস্ত থাকে তাদের নিজেদের তো কিছু বিনোদনের দরকার আছে, আপনি কি করে আনন্দ পান? আপনি কি, আমরা জেনেছি যে গিটার বাজাতে পারেন, কিন্তু এখনো বাজান কিনা, গান শোনেন কিনা, কিংবা সিনেমা দেখেন কিনা? পরিবার হিসাবে আমরা সিনেমা দেখতে খুব পছন্দ করি। অনেক সময় ঘরে বসে আমরা রেগুলার বাইরে সিনেমা দেখতে যাই। ডিজনির সব সিনেমা তো অবশ্যই দেখা, তবে যেটা সবসময় সমস্যা হয় যে 3 জনের মধ্যে ওই কি সিনেমা দেখব এই নিয়ে একমত হওয়া অনেক সময় কষ্ট হয়ে যায়, এটা সব সময় লেগে থাকে। তো আমার একদিকে আমি যেসব সিনেমা দেখতে পছন্দ করি, আপনারা হয়তো বুঝতেই পারেন যে অ্যাকশন সিনেমা, সুপারহিরো, এগুলা। আমার বউ আবার এগুলো দেখতে পছন্দ করে না, তো সেগুলো আমার প্লেনে বসে দেখতে হয়। কোন ছবিটা আপনার পছন্দ, লায়ন কিং নাকি আলাদিন? আমি যেহেতু লিও, লায়ন কিং অবশ্যই। আচ্ছা, এইবার আরেকটা প্রশ্ন করি, এটা অনেকেই জানতে চায় যে আপনার মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমটা কি, সেটা কি আইওএস নাকি অ্যান্ড্রয়েড? আমি হচ্ছে টেকি, স্বাভাবিকভাবে এটা অ্যান্ড্রয়েড। এইবার একটা প্রশ্ন করতে চাই যে সমালোচনা, ক্রিটিসিজম, এটিকে আপনি কিভাবে নেন? আমরা কোনো সময় কঠিন সমালোচনার ভয় পাই না। আমরা ইনফ্যাক্ট এই যে আলোচনা করি, যখন আমরা লেটস টক আরম্ভ করি প্রথমবারের মতন সেই 2013 সালে, প্রথমে তো শুধু কঠিন কঠিন প্রশ্নই এবং সমালোচনাই আসতো। আওয়ামী লীগ কোনো সময় সমালোচনার ভয় পাই না, আমরা জবাব দিতে পছন্দ করি। এখন খুব আমাদের বিরুদ্ধে প্রচার চলছে যে ফ্রিডম অফ স্পিচ দমন করা হচ্ছে, সরকার স্বৈরাচারী হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এই যে বার্টলসম্যান, এই যে জার্মান এক সংস্থার রিপোর্ট দিল যে বাংলাদেশে স্বৈরাচারী সরকার। তবে আমার একটু আশ্চর্য লাগলো যে 2007-8 সালে তো কোনো সংস্থা বলল না যে বাংলাদেশে স্বৈরাচারী সরকার। যখন আসলেই জেনারেলরাই ক্ষমতায় বসেছিল, তখন বার্টলসম্যান কোথায় ছিল? এটা হলো আমার প্রশ্ন। আজকে এতগুলো টেলিভিশন চ্যানেল, প্রায় 30টা, আপনারা দেখেন প্রত্যেক রাত্রে সরকারের কি সমালোচনা চলছে না? আমি তো দেখি চলছে। আজকে ধরেন একটা খবরের কাগজের কথা বলেন, যে কোনো একটা খবরের কাগজ তুলে ধরেন, আপনারা নাম দেন, সেখানে কি সরকারের সমালোচনা হয়নি? এমন কোনো খবরের কাগজ আছে যেখানে সরকারের আজকে সমালোচনা হয়নি? তাহলে কে বলতে পারে
যে ফ্রিডম অফ স্পিচ নাই বাংলাদেশে। শুধুমাত্র যারা ওই উদ্দেশ্যমূলকভাবে টেনে নামাতে চায় আমাদের সরকারকে। এখন যেখানে আছি ইচ্ছে করছে আমাদের সবার আরও কথা বলতে। আশা করছি যে ভবিষ্যতে আরও লেটস টক হবে এবং সেইখানে আপনাকে আমরা আমাদের সামনে পাবো। আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে জেনে নিতে একদম ভেতরের খবর। অনেক ধন্যবাদ আপনাকে এই স্বচ্ছতার সাথে তরুণদের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য এবং লেটস টকের মতো এই চমৎকার একটি অনুষ্ঠান সিআরআইয়ের মাধ্যমে করবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে চাই আপনাদের সকলকে। আপনারা তরুণ যারা এসেছেন আজকে, খুব মজার মজার প্রশ্ন করেছেন। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।